আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা প্রাচ্য এবং পাশ্চাত্য দর্শনে আলাদা আলাদা অর্থ বহন করে। এরকম একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং সেখানে আমরা দেখব এই যে একই বিষয় ভিন্ন মাত্রায় দুটি দর্শন, প্রাচ্য দর্শন এবং পাশ্চাত্য দর্শন, তাকে কেমনভাবে বর্ণনা করছি। দেখুন, শব্দ দুটি হলো আত্মরতি এবং আত্মমুগ্ধতা। আত্মরতি এবং আত্মমুগ্ধতা। আত্মরতি বা আত্মমুগ্ধতাকে আমরা যদি এভাবে বলি, অনেকের বুঝতে হয়তো একটু অসুবিধে হবে, কিন্তু এর ইংরেজিটা যদি আমরা আপনাদেরকে বলি, অনেকেই সেটা বুঝতে পারবেন। আত্মরতির ইংরেজি হচ্ছে নার্সিসিজম। নার্সিসিজম হচ্ছে আত্মরতি, যা সকামও বলা যায় বাংলায়, বা আত্ম আবিষ্টতা, আত্মমগ্নতাও বোঝায়। প্রথমে আমরা এই নার্সিসিজম বা আত্মরতিকে নিয়ে কথা বলবো, তারপরে এর বিপরীত যে শব্দটি রয়েছে সেটা নিয়ে আসব, যেটাকে আমরা বলছি আত্মমুগ্ধতা। এই আত্মমুগ্ধতার মধ্যে এর আরেকটি বাংলা শব্দ বললে আপনাদের কাছে আরও স্পষ্ট হবে এর ভাব, সেটা হচ্ছে পরার্থপরতা। এই নার্সিসিজম জিনিসটা কি? নার্সিসিজমকে বলা হচ্ছে, ডিফাইন করা হচ্ছে, এটা একটা মনোরোগ। বলা হচ্ছে এক্সেসিভ ইন্টারেস্ট ইন অ্যাডমিরেশন অফ ওয়ানসেলফ অ্যান্ড ওয়ানস ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। মানে এটা একটা সেলফ সেন্টার্ডনেস, এবং এই সেলফ সেন্টার্ডনেসটা এটা অ্যারাইজিং ফ্রম ফেলিওর টু ডিস্টিংগুইশ দ্য সেলফ ফ্রম এক্সটার্নাল অবজেক্টস, আইদার ইন ভেরি ইয়ং বেবিজ or as a future of mental disorder। তার মানে এটা মেন্টাল ডিসঅর্ডার, এটা বাচ্চাদের মধ্যে থাকে, এবং প্রাথমিকভাবে অনেক বাচ্চাদের মধ্যে এটা দেখা যায়, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা বাচ্চাদের মধ্যে সীমিত থাকে না। হ্যাঁ, এটা আস্তে আস্তে বড়দের মধ্যে হয়, এবং যখন এটা বড়দের মধ্যে এটা বাড়তে থাকে, ওই বাচ্চা অবস্থা থেকে বড়দের মধ্যে হয়, তখন এটা একটা মনোরোগ এর কারণ হয়ে দাঁড়ায়, মেন্টাল ডিসঅর্ডার। এই যে অর্থাৎ এটাকে আমরা বলতে পারি, এটা একটা গ্রিক শব্দ, নার্কিসেস। NARKISSES, এই হচ্ছে গ্রিক শব্দ। ভ্যানিটি। আর ঠিক এর উল্টো, মানে অপোজিট ওয়ার্ড হচ্ছে মডেস্টি, এমপ্যাথি। আর এ সিমিলার ওয়ার্ড যদি নার্সিসিজম বা আমরা বুঝতে না পাই, এই গ্রিক নার্কিসিস থেকে নার্সিজম বা শব্দটা এসেছে। আর এর সিমিলার ওয়ার্ড হচ্ছে সেলফিশনেস, আত্মকেন্দ্রিকতা, ভ্যানিটি, ইগোসেন্ট্রিজম, ইগোম্যানিয়া। এই অর্থাৎ সোজা কথায় আমরা বলতে পারি আত্মগুরুত্বের এক বিশাল অনুভূতি, অন্যের প্রতি অনাগ্রহ, আত্ম আবিষ্টতা হচ্ছে এই নার্সিসিজম।
এবং এটা একটা অসুখে দাঁড়িয়ে যায়। এটা অসুখটাকে বলা হয় নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, এর ছোট করে এনপিডি। এটা যার আছে তার তো বটেই, অন্যর ক্ষেত্রেও এটা একটা সমস্যা। আর এটা একটা সামাজিক সমস্যা তো বটেই, এবং এটা যদিও পশ্চিমী সভ্যতার একটা সমস্যা ছিল, যার জন্য এই আত্মরতিকে পশ্চিমী দার্শনিকরা একটা মনোরোগের সমস্যা হিসেবে দেখেছেন, এবং এটা পশ্চিম দেশের একটা গভীর সমস্যা, এটা আমরা বলেছি। 1962 থেকে 1990 এই সময়টা ধরে আমেরিকার এই নিয়ে, এই নার্সিসিজম নিয়ে অনেক গবেষণা হয়েছে, এবং সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং অনেক তথ্য এসেছে। যদিও বর্তমানে এটি আমাদের দেশেরও একটি সমস্যা, ছোট অল্প হলেও এটা আমাদের দেশেরও একটা সমস্যা, এবং ধীরে ধীরে এটা সমগ্র বিশ্বের একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এটা কীরকম ব্যাপার একটু আপনাদেরকে বুঝিয়ে বলি। এটা হচ্ছে, এই যেমন অনেকেই দেখবেন বলে, হ্যাঁ, তুমি নও তো আর কেউ, নয়তো আর অন্য কেউ, কিন্তু আমি নয়তো আর কে তোমার হতে পারে, আর আমি তোমার, আর আমার তুমি তো একলা নও, কিন্তু আমি ছাড়া আর কে বা তোমার হতে পারে। এরকম কথাবার্তা যখন কারো মুখে আমরা শুনি, তখন আমরা বুঝব, যতই শুনতে কাব্যিক লাগুক না কেন, এটি যদি কোনো ছেলে বলে কিংবা কোনো মেয়ে, মহিলা পুরুষ নির্বিশেষে আমরা বলবো একেবারেই তিনি নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের পেশেন্ট, একদম। কিংবা অনেকে দেখবেন বলবেন, আমি ছাড়া আর কে বড়, আমি ছাড়া আর কেই বা পারবে। হ্যাঁ, আর কেউ যদি নিজেকে বলে যে আমার থেকে বড় কেউ নয়, তাহলে বুঝতে হবে তার মধ্যেও এই ডিসঅর্ডার, নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা দিয়েছে। আসলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে এটা, সে একজন মানুষ যতই নিজেকে বড় করে তুলতে চায়, আমরা বলবো নিশ্চয়ই তোমার মধ্যে এই ধরনের একটা মনোরোগের অসুখ দেখা দিয়েছে। অনেকে বলেন, হ্যাঁ, খুব দেখবেন গলা উঁচিয়ে বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকেই লাইন শুরু। আমরা বলবো নিশ্চয়ই তোমার থেকেই ওই মনোরোগের লাইন শুরু হয়েছে। কেউ যদি এরকম বলেন যে আমি সাক্ষাৎ ভগবান প্রেরিত, হ্যাঁ, ভগবানের অবতার, কেউ যদি নিজের মুখে এরকম দম্ভ করে বলেন, জোর গলায় বলেন, বুঝতে হবে তিনিও এনপিডির শিকার। আবার অতিরিক্ত ভালোবাসার, অতিরিক্ত সঙ্গী বা সঙ্গিনীর প্রতি অতিমাত্রায় আকর্ষণ, প্রেমিক প্রেমিকাকে বলছে কিংবা তার উল্টোটা, হ্যাঁ, এই ক্ষণে ক্ষণে SMS পাঠাচ্ছে, আই লাভ ইউ, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, থাকতে পারছি না। এই যে অতিরিক্ততা, এটাও এই মনোরোগেরই একটা ধরন। এই সেই এনপিডিতে সে ভুগছে।
এটা বুঝতে হবে। তার চিকিৎসার প্রয়োজন। গ্যাস লাইটিং এটা একটা মনোরোগ। এটা হচ্ছে অন্যকে ছোট করে দেখা, অন্যকে হেয় করা, এক অন্যের পার্সোনালিটিকে একেবারে শেষ করে দেওয়া, অন্যের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি করে দেওয়া। এটাও ওই এনপিডিরই একটা লক্ষণ। অন্যের রেসপেক্টকে নষ্ট করে দেওয়া। এরকম মানুষও আছে, অন্যকে হেয় করতে করতে, ছোট করতে করতে তার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়, তাকে একেবারে হেয় করে দেয়, তার সেলফ রেসপেক্টকে নষ্ট করে দেয়। এটাকে বলে গ্যাস লাইটিং। এটাও ওই যেটা আমরা বললাম নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা এনপিডি, এই মনোরোগেরই লক্ষণ। এই মনোরোগে তিনি ভুগছেন। সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস এর প্রয়োজন আছে, কিন্তু নার্সিসিজম বা আত্মরতির এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এটা বোঝা সবসময় সহজ হয় না, কোথায় আত্মবিশ্বাসের রেখা শেষ হয়ে আত্মরতির রেখা আরম্ভ হয়ে যায়। যেমন বন্ধুত্ব আর প্রেম, এই দুয়ের মাঝখানের পার্থক্যটা, রেখাটা বড় ক্ষীণ। কখন বন্ধুত্ব যে প্রেমে পরিণত হয় যেমন বোঝা যায় না, যেমন প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতা, কম্পিটিশন অ্যান্ড রাইভালরি, এর মাঝের রেখা যেমন ক্ষীণ, ঠিক ধর্ম আর সাম্প্রদায়িকতা এর মাঝের বিভেদ বড়ই পাতলা। একজন ধার্মিক মানুষ কখন যে গোড়া সাম্প্রদায়িক হয়ে ওঠেন তিনি নিজেই বুঝতে পারেন না। মজা হচ্ছে আমরা মনে করি আমরা ঠিক আছি, অন্যের মধ্যে এই অসুখটা আছে, অন্যের এই সমস্যাটা আছে, আমি ঠিক আছি। ভালো করে বিচার করলে দেখা যায় কম বেশি আমরা অনেকেই এই মনোরোগের শিকার। তো এই যে মনোরোগ অসুখ, যাকে নার্সিসিজম বলা হয় বা নার্সিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বলা হয়, এটার বিপরীতটা হচ্ছে মানে যে মানুষের মধ্যে সহানুভূতি বা পরার্থপরতাটা নেই। এবং এর চূড়ান্তটা এখন কিন্তু দেখা যাচ্ছে। পাশ্চাত্যে তো বটেই, আমাদের দেশেও এর চূড়ান্ত ব্যাপারটা এসে গিয়েছে। মানে ম্যালিগন্যান্ট নার্সিসিস্টের লক্ষণ কিন্তু এখন ম্যালিগন্যান্ট দেখা দিচ্ছে সর্বত্র। এই রোগে আক্রান্ত ব্যক্তি মূলত নিজের ওপর সবার মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য একটা আত্মশোষণের অন্ধকারে বাস করে। এরা অত্যন্ত কৌশলী হতে পারে এবং অন্যান্যদের প্রতি তার কোনো সহানুভূতি বিন্দুমাত্রও থাকে না। মনোবিজ্ঞানী এরিক ফ্রস সঠিকভাবে তিনি এই রোগটিকে নির্ণয় করেছেন এবং তার মতে এই ধরনের মানুষেরা অশুভের সারাংশ, কারণ তাদের মধ্যে রয়েছে প্রচণ্ড অহংকার, নিজের সম্পর্কে দুর্বল ধারণা। এটা একটা ভয়াবহ মানসিক অসুখ। পাশ্চাত্যের
দার্শনিকরা এই আত্মরতিকে একেবারে মনোরোগ বলেই শটান দাগিয়ে দিয়েছেন এবং তারা বলছেন এই ধরনের মানুষেরা তারা নিজের প্রতি খুব দুর্বল একটা ধারণা পোষণ করে, সমালোচনা সহ্য করার ক্ষমতা তাদের থাকে না, নিরাপত্তাহীনতায় সবসময় ভোগে, অবহেলিত বোধ করলেই প্রত্যাঘাত করে বসে, অতিরিক্ত সুযোগ নেবার একটা ইচ্ছে সবসময় এদের মধ্যে দেখা যায়, অন্যকে দোষারোপ করে, অন্যর প্রতি একটা ঈর্ষা বিদ্বেষ, সবসময় অন্যের প্রতি তারা ঈর্ষান্বিত এবং এদের মধ্যে অন্যের প্রতি সহানুভূতি ছিটে ফোঁটাও দেখা যায় না। স্ফীত আত্মবোধে ভোগেন এবং আত্মনিয়ন্ত্রণের অক্ষমতা এদের মধ্যে দেখা যায় বিপুল পরিমাণে। নিজের সবটুকু পাবার, একেবারে সবটুকু আদায় করবার একটা বেপরোয়া মনোভাব এদের মধ্যে লক্ষ্য করা যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে গ্যাস লাইটিং, এটাও একটা মনোরোগী টান। এই ধরনের অসুখের যারা ভোগেন তাদের মধ্যে এই রোগটাও দেখা যায়, যাকে বলছে গ্যাস লাইটিং, মানে সত্যকে বিকৃত করে অন্যকে বিভ্রান্ত করার একটা অপচেষ্টা, এটাকে বলে গ্যাস লাইটিং। শেক্সপিয়ারের হ্যামলেট চরিত্রটাকে, হ্যামলেট এই চরিত্রটা নার্সিসিজমের উদাহরণ বলা হয়েছে। অস্কার ওয়াইল্ডের দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে এই চরিত্রটা কেউ এই নার্সিসিজমের উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয় আমাদের রামায়ণের রাবণ কিংবা মহাভারতে দুর্যোধন অনেকটাই নার্সিসিজমে ভুগছে। এই যে নার্সিসিজম, আমরা তো পাশ্চাত্য দর্শনের দিকটা নিয়েই বলছি, পরে আমাদের প্রাচ্য দর্শনের কথায় আসব। তো সেখানে এই নার্সিসিজম শব্দটা এলো কোত্থেকে? এটা আগেই বলেছি, এটা গ্রিক শব্দ নার্কিসেস থেকে এসেছে। একটা প্রাচীন গ্রিক কাহিনীটাকে একটু আপনাদেরকে বলি। নার্সিসাস, যিনি একজন অত্যন্ত সুদর্শন যুবক, নিজের প্রতিবিম্বের প্রেমে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত নিজের প্রতি নিজের ভালোবাসায় পরিণামে ধ্বংস হয়ে গিয়েছিলেন। এটা গ্রিক পুরাণের একটা ক্লাসিক এক্সাম্পল। গ্রিক কবি লেখক ওভিড মেটামরফোসিস এই কাহিনীতে, এই গ্রন্থে এই কাহিনীটি বর্ণনা করেছেন। তিনি ছাড়াও পাউসোনিয়াম কনান এই নার্সিসিসকে নিয়ে তার আবিষ্টতাকে নিয়ে অনেক কাহিনী রচনা করেছেন। কাহিনীটা মূলত এরকম: নার্সিসাস ছিলেন এক সুদর্শন যুবক, যার পিতা ছিলেন গ্রিক দেবতা লিরিয়প আর জননী নদী দেবী সেফিসাস। নার্সিসাসের জন্মের সময় টিরেসিয়ান নামে একজন, ভাগ্য যিনি গণনা করে বলেন এরকম একজন মানুষ ছিলেন গ্রিক দেশে, তার নাম টিরেসিয়াস। তিনি বলেছিলেন এই নার্সিসিয়াস, এই শিশু নার্সিসিয়াস যদি নিজেকে না দেখে তবে সে
দীর্ঘ জীবন লাভ করবে। যদি সে নিজের আত্মবিম্বকে না দেখে, নিজের চেহারাকে না দেখে, অর্থাৎ নিজেকে নিজে যদি না দেখে, তাহলেই সে দীর্ঘ জীবন লাভ করবে। সুদর্শন যুবক নার্সিসাসকে দেখে অনেক নারী স্বাভাবিকভাবে তার প্রেমে পড়েছিলেন, কিন্তু তিনি কারো প্রতি কোনো রকম আকর্ষণ অনুভব তো করেনই না, বরং সবাইকে চরমভাবে, নির্দয়ভাবে এবং কঠোরভাবে প্রত্যাখ্যান করতেন। হ্যাঁ, আমি কাকে ভালোবাসবো না বাসবো, কাকে আমার ভালো লাগবে, এটা আমার ব্যক্তিগত জীবন আমার, কিন্তু আমি যদি কাউকে প্রত্যাখ্যান করি তাহলে তারও তো একটা ভদ্রচিত উপায় আছে। নার্সিসাসের এরকম ছিল না। তিনি অত্যন্ত অভদ্রভাবে, নির্দয়ভাবে, চরমভাবে তার প্রতি যারা প্রেম নিবেদন করতে আসতো তাদেরকে তিনি ওই কঠোরভাবে প্রত্যাখ্যান করতেন। সেখানে ওই আরেক গ্রিক অপ্সরা ছিলেন ইকো। যার ইকো মানে অনেকটা বলতে পারি আমাদের এই প্রতিধ্বনি। তিনি হচ্ছেন গ্রিক অপ্সরা দেবী। তাকে বলা হয়, ইকোর একটা অভিশাপ ছিল, অত্যন্ত সুন্দরী। তার একটা কাহিনী আছে, আমরা সেই ইকোর কাহিনীর মধ্যে যাব না। এই গল্পের মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকুর মধ্যেই আমরা থাকছি। ইকোর প্রতি একটা অভিশাপ ছিল যে ইকো কথা বলতে পারবে না, এবং সে যা শুনবে তার শেষটুকুই সে কেবলমাত্র উচ্চারণ করতে পারবে। অত্যন্ত সুন্দরী ছিল ইকো, কিন্তু তার এই অভিশাপ ছিল। সেই ইকো নার্সিসাসকে দেখে একেবারে প্রেমে পাগল হয়ে গেলেন এবং তিনি ছুটে গিয়ে নার্সিসাসকে আলিঙ্গন করতে চাইলেন। তার হৃদয় উজাড় করা ভালোবাসা তাকে জানাতে চাইলেন। এবং যেই নার্সিসাসকে সে দেখছেন, কিন্তু ইকো মানে সামনাসামনি যাচ্ছে না, একটু অদৃশ্য থাকছে, সামনাসামনি সে যাচ্ছে না, একটু অদৃশ্য থেকে থেকে সে নার্সিসাসকে তার প্রেম নিবেদন করছে। সে বলছে, ওই নার্সিসাস বুঝতে পারছেন কেউ যেন তাকে ফলো করছে, তার পাশে পাশে আসছে, চারপাশে রয়েছে। নার্সিসাস বলছে, কে কে তুমি? ওই ইকো, সেও ওই প্রতিধ্বনি, ইকো দেবীর গ্রিক অপ্সরা, তিনি বলছেন, সেই প্রতিধ্বনি করছেন, কে তুমি? নার্সিসাস বলছে, কি আমি বলছি, আবার এও বলছে কে তুমি, সামনে এসো। ইকো সেই একা বলছে, সামনে এসো। নার্সিসাস বলছে, কি চাও তুমি? ইকো প্রতিধ্বনি করছে, কি চাও? নার্সিসাস বলছে, সাহস থাকে তো আমার সামনে নিজেকে সম্পূর্ণ উন্মোচন করো। ইকো বলছেন, সম্পূর্ণ উন্মোচন করো। নার্সিসাস তো প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছে, যে কে কে, সামনে এসো, সামনে এসো, এসো। প্রতিধ্বনি বলছে, এসো এসো। নার্সিসাস এগিয়ে যাচ্ছেন, ইকো তার দিকে এগিয়ে আসছেন। আর নার্সিসাসের যা স্বভাব, ইকোকে দেখা মাত্রই নার্সিসাস বলছে, কি, যাও যাও যাও, ফিরে যাও, চলে যাও, হ্যাঁ চলে যাও, আমাকে ছুঁয়ো না, বরং আমার কাছে আসার থেকে, আমাকে ছোঁয়ার থেকে আমার মরণই ভালো। তুমি চলে যাও, চলে যাও। ইকো ঠিক ওই একই কথা বলছে, মরণই ভালো, মরণই ভালো। নার্সিসাস বলছে, সম্পূর্ণ অনাবৃত হয়ে যাও, সম্পূর্ণ অনাবৃত হয়ে যাও। ইকো তাই বলছে, বলে এই, এবং শেষে নার্সিসাস তাকে একে বলছে, ছি ছি,
দূর হয়ে যাও। ইকো এরকমভাবে প্রত্যাখ্যাত হয়ে, চোখের জলে অপমানিত হয়ে সে ছুটে চলে গেল। ইকোর যারা সহচরী ছিলেন তারা খুব বেদনা বোধ করলেন, কারণ ইকো অঝোর ধারায় প্রত্যাখ্যাত হয়ে, নার্সিসাসের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে কাঁদছিলেন। তখন তারা বললেন, না, নার্সিসাসের এইরকম অন্যায় ব্যবহারের একটা প্রতিবিধান অবশ্যই করতে হবে। তারা তখন সবাই মিলে গেল গ্রিক দেবী নেমিসিসের কাছে। এই নেমিসিস হচ্ছেন গ্রিক প্রতিশোধের দেবী। ওদের প্রত্যেকেরই এক দেবী থাকতো। আমাদের ভারতবর্ষের যেমন সব কিছুর আলাদা আলাদা দেবতা দেবী আছে, গ্রিকদেরও সেরকম সব বিষয়েরই আলাদা আলাদা দেবতা দেবী আছে। তো এই প্রতিশোধের দেবী হচ্ছেন নেমিসিস। তার কাছে গিয়ে তারা নার্সিসাসের সব কথা খুলে বললেন। ইকোরকে যেভাবে প্রত্যাখ্যান করেছেন বা অন্যদের সঙ্গে নার্সিসাস কেমন ব্যবহার করেন তা সব খুলে বললেন। নেমিসিস বললেন, ঠিক আছে, নার্সিসাসের এবার একটা বিহিত করতে হবে। তিনি কি করলেন, নার্সিসাসকে একদিন, নার্সিসাস ওই শিকারে গেছেন, আর নেমিসিস নার্সিসাসকে ভুলিয়ে 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 তার সঙ্গী সাথীদের থেকে আলাদা করে একটা ঝর্ণার কাছে নিয়ে দাঁড় করালেন। নার্সিসাস ছুটতে ছুটতে তার সঙ্গীদের খুঁজতে খুঁজতে ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে ওই ঝর্ণার কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি ক্লান্ত, বিধ্বস্ত, তৃষ্ণার্ত। ওই ঝর্ণার জল বয়ে যাচ্ছে নদী হয়ে, তিনি সেখানে উপুর হয়ে জল খেতে যাবেন। এমন সময় ওই জলের মধ্যে তার নিজের প্রতিবিম্বকে তিনি দেখলেন। ওই জলপ্রপাতের মধ্যে যুবক নার্সিসাস নিজের প্রতিবিম্ব দেখতে পেলেন এবং নিজের সৌন্দর্যে তিনি নিজেই মুগ্ধ হয়ে গেলেন। তিনি নিজের সাথে নিজে প্রেম আরম্ভ করলেন, কথা বলার চেষ্টা করলেন, কিন্তু সেটা তো আর সম্ভব ছিল না। প্রতিবিম্ব তো আর উত্তর দেয় না। অবশেষে তিনি আত্মপ্রেমে এতটাই অবশ মগ্ন হয়ে পড়েন যে খাওয়া দাওয়া ছেড়ে দেন এবং ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর পর তার শরীর থেকে একগুচ্ছ ফুল ফোটে, যাকে নার্সিসাস ফুল বলা হয়। গ্রিক এই কাহিনীটি হল অতিরিক্ত আত্মপ্রেম, আত্মরতির চরম উদাহরণ। এটা হচ্ছে আমাদের পাশ্চাত্য দর্শনের আত্মরতি বা নার্সিসিজমের উদাহরণ। আত্মরতিকে অনেকে আত্মমুগ্ধতাও বলেছে, কিন্তু তা নয়। ভারতীয় দর্শনে আত্মরতি আর আত্মমুগ্ধতা এক নয়। আত্মরতি হচ্ছে একটা সকাম, দন্তস্বয় বফলা, সকাম, আত্মমগ্নতা, আত্ম আবিষ্টতা। এটা হচ্ছে পাশ্চাত্য দর্শনের আত্মরতি। এর উল্টো বিপরীতটাই হচ্ছে মডেস্টি, এমপ্যাথি, যেটা আমাদের ভারতীয় দর্শনের বিষয়। আত্মমুগ্ধতা, এটা হচ্ছে সেলফ অ্যাবজর্পশন আমরা বলতে পারি। পাশ্চাত্য দর্শনে আত্মমুগ্ধতা হলো নার্সিসিজম। দুটো সম্পূর্ণ ভিন্ন ধারণা। ভারতীয় দর্শনে আত্মমুগ্ধতা হচ্ছে আত্ম উপলব্ধি এবং আধ্যাত্মিক উন্নতির
একটা পর্যায় যেখানে নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করার চেষ্টা করা হয়। অন্যদিকে পাশ্চাত্যের নার্সিসিজম হলো আত্মপ্রেম এবং অহংকারের একটি রোগগ্রস্ত অবস্থা, যেখানে একজন নিজের শ্রেষ্ঠত্বে বিশ্বাস করে এবং অন্যের প্রতি সম্পূর্ণ সহানুভূতিহীন। ভারতীয় দর্শনে অর্থাৎ এই প্রাচ্যের দর্শনে আত্মমুগ্ধতা একটি আধ্যাত্মিক যাত্রা এবং এটি একটি ইতিবাচক ধারণা। পাশ্চাত্য দর্শনে যেটি মানসিক ব্যাধি নেতিবাচক ধারণা, ভারতীয় দর্শনে এটি সম্পূর্ণ ইতিবাচক আধ্যাত্মিক ধারণা, যা আত্ম উপলব্ধির ইন্টারকানেক্টেডনেস এর দিকেই মানুষকে পরিচালিত করে। মোক্ষ লাভের একটি পথ বা উপায়। সংস্কৃত আত্মন শব্দের অর্থ সার অথবা শ্বাস, স্ব-অস্তিত্বের পর্যবেক্ষণকারী বিশুদ্ধ চেতনা অথবা সাক্ষী চেতনা বা দ্রষ্টা। সংস্কৃতে আত্মন হতে আত্মা বা আত্ম শব্দটাকে আমরা পাই, যার অর্থ একজন ব্যক্তির অন্তর্নিহিত সার সত্তা বা স্ব-অস্তিত্ব। দন্তস্বয় বফলা, স্ব-অস্তিত্ব। এই দন্তস্বয় বফলাই দেহ মন সকল ইন্দ্রিয় থেকে পৃথক একটি ধারণা। অদ্বৈত বেদান্ত আত্মা বা ব্রহ্মকে এক অবিচ্ছিন্ন, অদ্বৈত বেদান্তে আত্মা বা ব্রহ্মকে এক এবং অবিচ্ছিন্ন বলা হয়েছে। এটি সাক্ষী চেতনা বা বিশুদ্ধ চেতনা, যা অহংকার, চিত্ত এবং প্রকৃতি হতে সম্পূর্ণ আলাদা একটা বিষয়। প্রকৃত মোক্ষ বা মুক্তি অর্জন করতে হলে মানুষকে অবশ্যই স্বজ্ঞান অর্থাৎ আত্মজ্ঞান, যাকে ব্রহ্মজ্ঞানও বলা হয়, তা অর্জন করতে হবে। ব্রহ্মসূত্রে পরিষ্কারভাবে বলা হয়েছে আত্মা এবং ব্রহ্ম বিশেষ করে অজ্ঞানের ক্ষেত্রে আলাদা বলে মনে হয়। মানুষ যখন অজ্ঞানের অন্ধকারে থাকে তখন মনে করে সে আত্মা এবং ব্রহ্ম আলাদা, কিন্তু গভীরতম উপলব্ধি স্তরে আত্ম উপলব্ধির ক্ষেত্রে আত্মা এবং ব্রহ্ম অভিন্ন, এক। এই ব্রহ্ম আস্বাদনই হচ্ছে ভারতীয় দর্শনের আত্মমুগ্ধতা, নিজেকে আস্বাদ করা, আস্বাদন। নার্সিসিজমের যে আস্বাদন আর ভারতীয় দর্শনের যে আস্বাদন, আত্ম আস্বাদন সম্পূর্ণ আলাদা। ওখানে সেটা হচ্ছে অহংকার, স্ফীতবোধ, একেবারে নিজের টুকু ছাড়া আর কিছু ভাবে না, অন্যের প্রতি তার কোনো মাত্র এতটুকু অনুভূতি নেই, অনুভূতিহীন। মানে আত্মগুরুত্বের এক বিশাল অনুভূতিতে সে ভুগছে, অন্যের প্রতি অনাগ্রহ, একটা আত্ম আবিষ্টতা। এটা দেখছি আমরা পশ্চিমী নার্সিসিজমের ক্ষেত্রে, সেই আত্মরতির মধ্যে।
আত্ম আস্বাদনের মধ্যে। ভারতীয় দর্শন তাকেও বলছে আত্ম আস্বাদন, কিন্তু এর সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বিপরীত। আর নিজেকে আস্বাদ করা, এই শব্দটার একটা অত্যন্ত গভীর দার্শনিক তাৎপর্য আছে রসশাস্ত্রের বিচারে, যা বৃহদারণ্যক উপনিষদে, মহাভারতে কিংবা ভাগবতে অতি চমৎকারভাবে আলোচিত হয়েছে। স্বাদ, স্বাদ, স্ব মানে আমি নিজে, আমি নিজে, স্ব দন্তস্বয় বফলা স। সম অত্তি মানে আমি নিজেকেই নিজে খাচ্ছি। সম অত্তি থেকে আস্বাদ শব্দটা এসছে। সম অত্তি মানে আস্বাদ করছি। স আদ্য মানে নিজেকেই নিজে খাচ্ছি, নিজেকেই নিজে ভোগ করছি। কিন্তু এই ভোগ কেমন ভোগ? এ পাশ্চাত্য দর্শনের ভোগ নয়, আত্মরতির ভোগ নয়, সম্পূর্ণ আলাদা। এই অপূর্ব আস্বাদন নিয়ে যা উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদে, মহাভারতে, ভাগবতে, বৈষ্ণবীয় রসশাস্ত্রে, বিভিন্ন কাহিনীতে তা কেমনভাবে পরিবেশিত হয়েছে সেই নিয়ে আমরা আসব আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন। আমাদের আগামী পর্বের আলোচ্য বিষয় আস্বাদন, নিজেকে আস্বাদন, আত্মমুগ্ধতা হতে, যা পাশ্চাত্য দর্শন খুব সহজভাবে ধরতে পারে না, বুঝতে পারে না। তাদের কাছে যা মনোরোগ, আমাদের কাছে সেটাই মনের আনন্দ, প্রাণের শান্তি। দুটোর পার্থক্য এবং অপূর্ব সেই সব কাহিনী আমরা শুনব আগামী পর্বে। রস আস্বাদন করব এই আস্বাদন শব্দের মধ্যে দিয়ে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী পর্বে।